স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH এই ৩-৪ দিন আগে হঠাৎ করে সকালবেলা প্রবল ভূমিকম্পে দেশের খানিকটা অংশ, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বেশ খানিকটা অংশ নড়ে গিয়েছিল, কেঁপে গিয়েছিলেন মানুষ, এবং বাড়ি ঘরদোর কেঁপে উঠেছে। হঠাৎ করে মানুষ ভয় পেয়ে গিয়েছেন। বিজেপি তৎক্ষণাৎ পোস্ট করেছিল যে SIR চলতে চলতে হঠাৎ কেঁপে গিয়েছে, হিলে গিয়েছে রাজ্য, প্রশ্ন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছিল বিজেপির এক্স হ্যান্ডেল। আজকে স্পষ্ট হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে দাঁড়িয়ে মতুয়াদের উন্নয়নের কথা না বলে উঠলেন, আমায় আঘাত হানলে কিন্তু দেশ হিলিয়ে দেব। তাই কি দেশ এবং বাংলার খানিকটা অংশ হিলে গিয়েছিল, প্রশ্ন করছে বাংলার কিছু মানুষ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আশ্চর্যভাবে একটাও শব্দ ব্যবহার করলেন না মতুয়াদের উন্নয়নের জন্য উনি কি করেছেন বা কি করবেন, কিন্তু তিনি অবশ্যই এটা বললেন যে তিনি দেশ হিলিয়ে দেবেন। তিনি বললেন তিনি গিয়ে দিল্লি দখল করে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মতুয়াদের যে আপনারা কার্ড ফার্ড যা বানাচ্ছেন আপনারা বুঝে নিন, কিন্তু এটা কিন্তু মুশকিল আছে, এরকম একটা বার্তা দেওয়ারও তিনি চেষ্টা করলেন। একদিকে উস্কানি, একদিকে মিথ্যাচার, আর আরেকদিকে ভয় দেখানো এবং থ্রেট দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠাকুরনগরে দাঁড়িয়ে যা যা বললেন তাতে স্পষ্টতই যাই থাকুক না কেন মতুয়াদের জন্য কিছু নেই। মতুয়াদের একদম গড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, আর কয়েক মিনিটের দূরত্বে ঠাকুর বাড়ি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর থেকে ব্রাত্যই থাকলো। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মঞ্চে উঠে মতুয়াদের উন্নয়নের কথা নেই। মতুয়া সমাজের সবচেয়ে আবেগের জায়গা সেই ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো চেষ্টা নেই, কিন্তু হুমকি, হুঁশিয়ারি, ভয় দেখানো দিব্যি আছে। আর এতেই ভয়ানক ক্ষুব্ধ মতুয়ারা। আমরা ইতিমধ্যেই যদি উনি ঠাকুর বাড়িতে আসে, দেখবেন মন্দিরের পাশে আমরা গোবর ভর্তি করে রেখেছি বস্তা ভরে। উনি এখানে চলে যাওয়ার পরে গোবর ছড়া দিয়ে ঠাকুর বাড়ি শুদ্ধিকরণ করব, মন্দির কামনা সাগরের জল দিয়ে আমরা মন্দির পবিত্র করব। ঠাকুর বাড়ির পথে যাবেন কিভাবে? মতুয়াদের আরাধ্যকেও অপমানের নজির রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে, ইউনিভার্সিটির ক্যাম্পাস, এবং রঘুচাঁদ গরুচাঁদ, তাই তো নামটা ঠিক বললাম কি? ঠাকুর বাড়িতে আসলে আমি হরি মন্দিরের পূজার হিসাবে বলছি, ঠাকুর মন্দিরে আমি উঠতে দেবো না আমার এই জীবন থাকতে। মমতা ব্যানার্জি কি যতক্ষণ ক্ষমা না চাইবে, আমি বারবার বলছি উনি যদি ক্ষমা চায় তারপরে আমরা মন্দিরে তাকে উঠতে দেবো, তার আগে আমরা ওনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবো না। মতুয়া প্রেম যে ভোট বাক্সের প্রেম তা বিলক্ষণ টের পেয়েছেন মতুয়ারা। দোষর তৃণমূলের কোন দল কাঁটা, তাই মতুয়াদের ঘাঁটিতে দাঁড়িয়ে মমতা প্রতিপক্ষ বেছে নিলেন বিজেপি। যা দেখে শুনে মতুয়ারা বলছেন এবার তাদের ঠকানোর দাম বুঝবেন তৃণমূল নেত্রী। রিপাবলিক বাংলা। না, এটা তো একটা রিসার্চের বিষয়, অত্যন্ত ভাবনার বিষয় যে মতুয়াদের ঠাকুরনগরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই শেষ পর্যন্ত ঠাকুর বাড়ি গেলেন না, যেতে পারলেন না হয়তো, জানি না,
গতকাল আমরা আলোচনা করেছিলাম কিশলয়ের অগ্নিবাণে, বারবার প্রশ্ন করেছিলাম, সম্ভাবনা উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি যাবেন না, যাওয়ার সাহস পাবেন না, কোন মুখে যাবেন? যে মতুয়াদের ধর্মগুরুকে অপমান করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতুয়াদের ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে কি যেতে পারবেন? শেষ পর্যন্ত না পারলেন না, কিন্তু মঞ্চ খাটানো একদম সাজানো জায়গায় অবশ্যই দাঁড়িয়ে তিনি মতুয়াদের উদ্দেশ্যে বলতে পারলেন যে আপনারা যে ধর্মীয় কার্ড দিচ্ছেন এত টাকা দিয়ে অত টাকা দিয়ে, তাতে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারলেন যে তিনি গোটা দেশ হিলিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারলেন যে দিল্লি দখল করে ফেলবেন। উনি কিভাবে দখল করবেন সেই রহস্যটা নিয়ে কিছু বললেন না। প্রশ্ন উঠছে, মতুয়াদের গড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উন্নয়ন সম্পর্কে একটু আধটু যদি বলে দিতেন তাহলে হয়তো কিছু ভোট পেতেন। এবার তো আরও সমস্যা হয়ে দাঁড়ালো, যেখানে মতুয়াদের গিয়ে থ্রেট দিয়ে একদিকে, অন্যদিকে ভয় দেখিয়ে তিনি এই বার্তা দিয়ে এলেন যে ভোট যদি না পাওয়া যায় তাহলে এভাবেই থ্রেট চলবে। এটাকেই কি থ্রেট কালচার বলে? কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ, ঠাকুর বাড়ির সঙ্গে আড়ি, ভোট বাক্সের সভা জরুরি। ঠাকুর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। ঠাকুর বাড়ি গিয়ে কি হবে? ওদের পবিত্র জায়গা, আমার কি এসে যায়? আমার দরকার ভোট, তার জন্য আমার সভাটা করতে হবে, সভা করে বার্তা দিতে হবে, থ্রেট দিতে হবে, 10টা মিথ্যাচার করতে হবে। প্রশ্ন উঠছে, মমতা বিভিন্নভাবে যেভাবে বললেন উনি নাকি আহত বাঘ, কে ওনাকে আহত করেছে তিনি বললেন না, কিন্তু তিনি বললেন আহত বাঘ নাকি ভয়ঙ্কর হিংস্র। সেই হিংস্রতার ফল কি হবে প্রশ্ন করব আজ। এই মুহূর্তে আমার সঙ্গে সন্ধ্যে 6টায় কিশলয়ের অগ্নিবাণ, বাংলার 1 নম্বর শো, সন্ধ্যে 6টা স্লটে বাংলার 1 নম্বর নিউজ চ্যানেল রিপাবলিক বাংলায় আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে অবর সেন, বিজেপি মুখপাত্র ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন ঝন্টু বড়াইক, রয়েছেন অধ্যাপক, আমার সঙ্গে থাকছেন সুব্রত ঠাকুর বিজেপি বিধায়ক, অসীম সরকার বিজেপি বিধায়ক। এই দুজন আমার সঙ্গে থাকছেন এবং আমি প্রথমে অসীমদার কাছে যাব। অসীম সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের খুব কাছে, আপনাদের অর্থাৎ মতুয়াদের ধর্মীয় স্থানের খুব কাছে গেলেন, কিন্তু ঠাকুর বাড়ি পর্যন্ত যেতে পারলেন না। আপনি কালকে বলেছিলেন যেতে পারবেন না, সেটাই হলো, মানে গেলেন না হয়তো। কিন্তু প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় 10টা হুমকি ধমকি দিয়ে এলেন, বললেন গোটা দেশ হিলিয়ে দেব, দখল করে নেব, বুঝে নেব, অনেক কিছু বলে এলেন। ভয় পাচ্ছেন? নমস্কার, সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, ভয়ের কোনো কারণ নাই। আমি যে কথাগুলো বলবো গানের মাধ্যমেই আপনাকে শোনাবো। আমি গানের মাধ্যমেই শোনাচ্ছি। ও যে ছিয়ের বিরোধিতা করে, আমার গুরুচাঁদকে গরু কয়, সে যদি যায় ঠাকুর বাড়ি ঠাকুর অপবিত্র হয়। সে যদি যায় ঠাকুর বাড়ি ঠাকুর অপবিত্র হয়। কিছু ধামা ধরা মতুয়ারা ঘরে তার সাথে, এরা বাবার অপমান ভুলিয়া টাকাতে মাতে। এদের নাগরিক সুরক্ষা দিতে, ও এদের নাগরিক সুরক্ষা দিতে পারবে কি দিদির দিদি মার বাবায়? পারবে কি দিদির দিদি মার বাবায়? সে যদি যায় ঠাকুর বাড়ি ঠাকুর অপবিত্র হয়। সে যদি যায় ঠাকুর বাড়ি ঠাকুর অপবিত্র হয়। উনি তারপর যে কথাটা বলছেন, আমি তার জন্য একটা পদ আমি জুড়ে দিচ্ছি। আচ্ছা শুনুন আপনারা, একটা পদ, বিশেষ পদ। হ্যাঁ, মমতার ভাষাতে আমরা পেলাম পরিচয়। উনি উগ্রপন্থী লাদেন মিয়া, না হয় দাউদের সঙ্গী রয়। হলে ডাকাত রানী এমন বাণী, উনি নাকি ভারতকে হেলিয়ে দেবেন। এটা ডাকাত রানী টানি তারা বলতে পারে, ওনার মুখ দিয়ে এটা সভা পায় না। মমতার ভাষাতে আমরা পেলাম পরিচয়। উনি উগ্রপন্থী লাদেন মিয়া, না হয় দাউদের সঙ্গী হয়। হলে ডাকাত রানী তার এমন বাণী, ও হলে ডাকাত রানী এমন বাণী, তাদের মুখের ভাষায় শোনা যায়।
দেখেন সে যদি যায় ঠাকুর বাড়ি, ঠাকুর অপবিত্র হয়। সে বেশ, অসীম সরকার বিজেপি বিধায়ক, কিন্তু তার সঙ্গে তিনি গায়কও বটে। তিনি গানের মাধ্যমে স্পষ্ট করলেন মতুয়াদের আজকে মনের ভাব কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সভার পরে। আমি যাব বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের কাছে। সুব্রত বাবু, বিজেপি বিধায়ক বটে আপনি, তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে, মহাসংঘাধিপতি পদে রয়েছেন আপনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একদম বাড়ির কাছে গিয়ে বলে এলেন তিনি দিল্লি হিলিয়ে দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, কয়েকদিন আগে বাংলায় একটা ভূমিকম্প হয়েছিল এবং তারপর বিজেপির এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট হয়েছিল যে SIR এর পরেই কি বাংলা হিলে গেছে। এবার তো দিল্লি হেলানোর কথা বলছেন দিদি, আপনারা ভয় পাচ্ছেন? আপনাদের গড়ে দাঁড়িয়ে এইসব কথা বলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলুন। দেখুন, 2011 সালে উনি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। উনি বারবার গিয়েছিলেন ঠাকুর বাড়িতে, আমাদের শ্রীরাম ঠাকুর বাড়িতে, এবং বড় মার সাথে দেখা করেছেন। তখন ওনার প্রয়োজন ছিল। তারপরে একটা লম্বা সময় ওনার প্রয়োজন, একবারের জন্য প্রয়োজন বোধ করেননি যে ঠাকুর বাড়িতে যাবেন এবং কি আছে, কি ভালো কি মন্দ। উনি বারবার বলে থাকেন যে আমি ঠাকুর বাড়ির জন্য এই করেছি ওই করেছি। আমি ওনার কথাগুলোর উপর থেকে বলছি, কেন জাননি, একটা দীর্ঘ বছর, প্রায় 6 থেকে 7 বছর 8 বছর তা আসার জন্য, ক্ষমতায় আসার জন্য দরকার ছিল। পরে একটা নতুন আর একটা বিশেষ সম্প্রদায়, যেটাকে উনি আখ্যা দেন হচ্ছে দুধেল বাহিনী বা দুধেল গাই যারা আছে, তাদের ভোটটা ওনার দরকার ছিল। তার জন্য মতুয়াদের উনি ভুলে গেছিলেন এবং দীর্ঘদিন মতুয়ারা কি করছে কি না করছে, এবং তাদের আমি যে কোনো ভাবে আমি অপমান করতে পারি, ভরা মঞ্চে আমি বলতে পারি। তা আমাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে কুমন্তব্য করা, এবং আবার উনি ওটাকে ভেরিফাই করছেন যে আমি ঠিক বলছি তো। ম্যাটারটা হচ্ছে যে উনি সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, এবং মতুয়াদের তো আছেই, উনি অ্যাকচুয়ালি হচ্ছে ঘৃণা করেন মন থেকে। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। উনি হচ্ছে ঘৃণা করেন আর তার জন্য কুমন্তব্য করেন। এখন উনি দেখছেন ওনার সেই দুধেল গাই যারা আছে, সেই ভোট ব্যাংক, বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাংকটা, সেটাতে ঘাটতি পড়বে। সেই ঘাটতিটা পোষানোর জন্য আবার উনি নতুন করে নাটক শুরু করেছেন। দেখুন, উদ্বাস্তুরা ভুলে যাবে না যে 2019 সালে এই উদ্বাস্তু যারা আছে তার মধ্যে একটা মেজর পার্সেন্টেজ হচ্ছে মতুয়া, এবং এই পশ্চিমবঙ্গে থাকে। তাদের যে রক্ষা কবচ, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে 2019 সালে আমরা কি পেলাম? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে এই মানুষগুলোকে ফরেনার্স অ্যাক্টে, পাসপোর্ট অ্যাক্টে হেনস্থা করা যাবে না, ধরা যাবে না, পুশব্যাক করা যাবে না, কারণ তারা ধর্মীয় ভাবে নিপীড়িত হয়ে ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে এই দেশে এসে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্যা ছিছি করেছেন, এর বিরোধিতা করেছেন। আজকে মতুয়াদের হয়ে তিনি কি কথা বলবেন? না, সেটাই বলছি যে উনি বিরোধিতা করেছেন, ক্যাকাসিসি তো সে তো আছেই, এবং আমাদের ট্যাক্স পেয়ারের টাকা হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন, এবং বলছেন যে সিএ উনি মানি না, সিএ কে উনি মান্যতা দেননি কোনোদিনও। তার মানে হচ্ছে সিএ এর মধ্যে দিয়ে যারা নাগরিকত্ব পেয়েছে তাদের উনি মানেন না। কারা এরা মতুয়া, সব থেকে বড় অংশের মানুষ, 80 থেকে 90% মানুষ হচ্ছে মতুয়া, যারা ওপার বাংলা থেকে এসছে, এই উদ্বাস্তু মানুষ। আজকে তো উনি তাদের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচটা কেড়ে নিতে যান। প্রথম কথা হচ্ছে এই, আর বলছেন যে এসআইআরটা মানি না। উনি অ্যাকচুয়ালি কি, উনি হচ্ছে বিড়ালে তো গাছে ওঠে না ঠেলায় না পড়লে, উনি সবকিছুই মানেন। ঠিক আছে, ঠেলাটা পড়ে গেছে। আর একটা এই যে বড় গুলি না, যে 2029 এই থাকবে না ওই থাকবে না, বলছি দিদিমণি আপনি 2026-এ থাকবেন তো? একবার ঠিকুজিটা এখান থেকে উনি 2026-এ থাকবেন কিনা এই প্রশ্ন থেকে আমি আসছি। এখান থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্দ্রজিৎ ঘোষের কাছে যাব। ইন্দ্রজিৎ, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট বলছি, তিনি বলছেন যে প্রথমে বলছেন আমায় আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। ঠিক আছে, বুঝলাম, হিলে গেল সবাই। এরপরে তিনি বলছেন নির্বাচনের পর আমিও দেশটা একটু চষে বেড়াবো। এটা আপনাদের বিরোধীরা বলছেন এই রাজ্যে আর থাকতে হবে না বলে তিনি দেশ ভ্রমণ করার পরিকল্পনা করছেন। ইন্দ্রজিৎ, দেখুন, বিরোধীরা অনেক কিছুই বলেছে, কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন তো, আজকে এখানে এসে দাঁড়িয়ে এরা ওই ইয়েস স্যার করবার চেষ্টা করেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, যে আজকেই বলেছেন যে এরা বুঝতে পেরে গেছে যে এই SIR এর প্রক্রিয়া যেইভাবে এগোচ্ছে, এদের নো স্যার মানে SIR দিয়েও এদের কোনো রকমভাবে বৈতরণী পার করার সুবিধা হবে না, সেটা ওরা মনে করে গেছেন। এবং সবথেকে বড় কথা কি বলুন তো, মতুয়া ভোট
যেভাবে এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মতুয়া আজকে ঠাকুরবাড়িতে বিভিন্ন ক্ষেত্রে বিভাজন তৈরি হচ্ছে। তারা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে, তারা সিএ, এই যে কিছুক্ষণ আগে আপনি অসীম সরকার তাকে দেখে যে তিনিও কিছুদিন আগে বেশ এই এসআইআর নিয়েই বিভ্রান্ত ছিলেন, তিনিও বারবার এর প্রতিবাদ করেছিলেন। আসলে সব কিছুতেই এখন ঘেটে গেছে বিজেপি। আচ্ছা, আপনি অসীম সরকারের নাম বললেন, আমি একবার শুনেনি। অসীম বাবু, আপনি কি বিভ্রান্ত হয়ে আছেন? ইন্দ্রজিৎ বলছেন, তৃণমূলের সমর্থক, যে আপনি বিভ্রান্ত হয়ে আছেন এসআইআর। বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই, কারণ 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যশূদ্র যারাই এসেছে তারা ভারতের নাগরিকত্ব নেবে সিএর মাধ্যমে। আর 15 থেকে 24 পর্যন্ত যারা এসেছে তাদেরও যেতে হবে না। একটা হিন্দুও বর্ডার পাস হয়ে যাচ্ছে না, যাচ্ছে কারা তাকিয়ে দেখেন। আপনার কোনো বিভ্রান্তি নেই তো? বিভ্রান্তি আছে কি কিছু? আপনি অসীম বাবুর নাম বললেন, উনি বললেন বিভ্রান্ত নয় উনি। আপনি আপনি বললেন, আমি শুনিয়ে দিলাম তার মুখে। বেশ, আপনার সামনে তিনি বসে আছেন, তাকে দিয়ে বলিয়ে দিলাম। বেশ, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্য ছাড়ছেন 26-এর পর, তাই দেশ চষে বেড়ানোর কথা বলছেন? মানে সেটা কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ছাড়ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর আমি দেশ চষে বেড়াতে বেরোবো। অবভিয়াসলি মমতা তাহলে রাজ্য তো ছাড়তেই হবে। হ্যাঁ, রাজ্য ছাড়তে হবে না, রাজ্য তো থেকে পুরো দেশ চষে বেড়াবেন, দেশটা বরঞ্চ ছাড়বেন নরেন্দ্র মোদী। এটা আপনি আর শুনে রাখুন। আর সবথেকে বড় কথা বলছে, এই যে বনগা আপনারা যায় মতুয়া ভোট, ঠাকুরনগর এইসব আপনারা দেখাচ্ছেন, আপনারা আগে খোঁজ নিয়ে দেখুন না। আমরা কি দেখাবো? মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি যেতে পারলেন না আজকে, কেন গেলেন না? বনগা দক্ষিণ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ির জন্য যা করে দিয়েছে, আরে গেলেন না কেন? করে দিয়ে তারপর গেলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঠাকুর গেলেন না কেন? সুব্রত ঠাকুর উত্তর দিচ্ছে, কেন গেলেন না সুব্রত বাবু? আপনাদের জন্য অনেক কিছু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, একটা কথা বলি, এই যে যারা চেঁচামেচি করছে তারা কিছু জানে না, কিচ্ছু জানে না। এবার আমার কাছ থেকে শুনুন। আচ্ছা, উত্তরটা নিন। ব্যাপারটা আমার কাছ থেকে শুনুন। এরা চেঁচামেচি করে, এরা কিচ্ছু জানে না। 0.1% এদের এইসব জ্ঞান নেই। ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কি করেছে আর কি বলেছে সেটা সবাই জানে। সবাই বলছে মমতা ব্যানার্জি এই করেছে, ওই করেছে। আচ্ছা, আমাদের আরাধ্য দেবতা উনি গুরুচাঁদ ঠাকুরের নামে কি মন্তব্য করেছে, তারপরে বলছে যে আমি ঠিক বললাম তো। ওনার দেখা দেখি একদম নিচে থেকে উপর পর্যন্ত কয়েকটা ফোঁড়ে মাল আছে নেতৃত্ব, যেগুলোকে আগে কোনোদিনও দেখা যায়নি। তারা বিভিন্নভাবে আমাদের আরাধ্য দেবতা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বলেছে। কারণ এগুলো হচ্ছে ট্রেন্ড। কেন জানেন? শুনুন, এটা কেন বলে, এটা ডেলিভারিটলি মমতা ব্যানার্জি বলে ওই যে দুজন গাই বিশেষ সম্প্রদায় যারা আছে তাদের খুশি করার জন্য। বেশ, আমি এবার ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে আপনার কানেকশনটা একবার ফিক্স করতে হবে। আমি আসছি। শেষ হয়নি এখনো। সুব্রত বাবু, আপনার কানেকশনটা একটু ফিক্স করতে হবে। আপনার স্ক্রিনটা রোটেট করছে। আমি আবার আসছি আপনার কাছে। আমি অব্রর কাছে যাব। অব্র, আচ্ছা বেশ, এবার ঠিক হয়েছে। অব্রর কাছে আসার আগে সুব্রত বাবু কন্টিনিউ করুন। বলছি যে এটা কেন উনি জাননি, তার কারণটা হচ্ছে সবকিছু ঠিক ছিল। কারণ ওখানে গেলে পরে মতুয়ারা বিক্ষোভ দেখাতো আর বলতো যে আমাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নামে আপনি কুমন্তব্য করেছেন, প্রকাশ্যে ক্ষমা চান। আচ্ছা, একটা কথা বলি, যে মতুয়াদের নিয়ে করা যায়, হিন্দুদের নিয়ে কথা বলা যায়, যে ওনার যে দুধের যে বিশেষ সম্প্রদায় তাদের নিয়ে একটা কথা বলে পিঠের চামড়া তুলে নেবে, সেই সম্প্রদায় পিঠের চামড়া তুলে নেবে। ঠিক আছে? ওই যে আপনার এখানে কয়েকজন বসে বড় বড় কথা বলছে না, ওদের সম্বন্ধে বিশেষ সম্প্রদায় কথা বলে পাছার চামড়া তুলে নেবে। আপনি মহিলা মুখ্যমন্ত্রীর নামে এসব কথা বলতে পারছেন কি করে? বলতে পারছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করতে পারছেন কি করে? আপনি একজন সংসদীয় পদে থেকে আপনি কিভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করছেন? মহিলা মুখ্যমন্ত্রী, হ্যাঁ, মহিলা মুখ্যমন্ত্রী, অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী। আপনি পারেন না এরকম ভাবে অসম্মান করতে। আপনি ক্ষমা চান, আপনি ক্ষমা চান। আমি এটাও বলবো, আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমা চেয়েছিলেন যখন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন বলেছিলেন? কোনো পার্সোনাল কমেন্ট নয়। আমি অব্রর কাছে আসবো। আমি থামালাম না, এই এক সেকেন্ড, আমি থামিয়েছি। কেউ দালাল না, আপনি কার দালাল? আমি বললাম আমি থামিয়েছি, ব্যাস হয়েছে। আপনি এভাবে, আপনি অ্যাঙ্কার নয়। আমি থামিয়ে দিয়েছি, আপনি চুপ করুন। আমি অব্রর কাছে যাব। আচ্ছা, আমি থামিয়েছি। উনি পলিটিক্যাল কমেন্ট করেছেন, আমি থামিয়েছি। আমি সুব্রত বাবুকে অনুরোধ করবো কোনো পার্সোনাল কমেন্ট নয়, রাজনৈতিক বক্তব্য রাখতে। আমি অব্রর কাছে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আঘাত করলে প্রত্যাঘাত করব, আহত বাঘ ভয়ঙ্কর। আহত বাঘ কে, কি করে আহত হলো, কে আহত করলো এবং ভয়ঙ্কর হওয়ার ফলটা কি হবে? অব্র,
দেখুন কিশোরয়, আপনি বাঘ নিয়ে এত বড় বড় প্রশ্ন করলেন, আমি তো বাঘ বিশেষজ্ঞ নই, কিন্তু একটু বলার চেষ্টা করব। কিন্তু চেষ্টাটাই হবে, আর বলতে বোধহয় পারবো না, কারণ আমি তো নিজে সত্যিই হিলে গেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সব ডায়লগ দিয়েছেন আজকে, হিলে কে যাবে না বলুন তো? আমি তো অনেক দিন আগে থেকেই যখন বিভিন্ন জিনিস দেখছিলাম হিলেছিলাম, তারপর আজকে ওনার ডায়লগ শুনে পুরোপুরি হিলে গেছি। আমি হিলে গেছিলাম সেই দিন যেদিন দেখেছিলাম ভবানীপুর ওনার পাড়ায় পাঁচটা ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হেরে গেছিল। আমি তো হিলে গেছিলাম, এটা হলো কি করে ভাই? এরা নাকি বিশ্বজয় করার কথা বলে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দল নাকি। আমি তো হিলে গেলাম এই তো 1-2 দিন আগে, দেখি পার্থ চট্টোপাধ্যায়ের 5 একটা অধ্যাপক, মানে 5 চাকরি পেয়েছে। সে বিএলও যে ইলেকশন কমিশনের অফিসের বাইরে বসে বসে আন্দোলন করছে। আমি সেদিনও হিলে গেছিলাম। আমি তো হিলে গেছিলাম সেদিনও যেদিন দেখেছিলাম যে এবিটির একজন জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানি জেল থেকে ছাড়া পেয়ে নিজের বউ বাচ্চা এদেরকে মনে না করে মনে করলেন কাকে? সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। ভিডিও বার্তা দিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে যদি কেউ আলাদা করতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। এসব দেখে তো হিলে গেছিলাম। আর খালি কি তাই, আমি তো জন্মের পরে কিছু বছর বাদে হিলে গেছিলাম ওই দিনটায় যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন এমপি ছিলেন। 2005 সালের কথা বলছি, বয়স অনেক কম ছিল। আমাদের পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের রাজ্যে নাকি 1 কোটি অনুপ্রবেশকারী আছে। তারপর দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, আর আজকে তিনি মুখ্যমন্ত্রী আজকে বলছেন রসগোল্লা নাকি অনুপ্রবেশকারী আছে। মানে 1 কোটি অনুপ্রবেশকারী উনি নিজে 20 বছর আগে বলেছিলেন, 20 বছরের মধ্যে উনি বলছেন একটাও নেই, সব ভোটার কার্ড আধার কার্ড জালি নাকি তৃণমূল বানিয়ে দিয়েছে। মহান কাজ, হিলে তো যাবই। আমি তো হিলে গেছিলাম সেদিনও যেদিন দেখেছিলাম যে এই আন্তর্জাতিক বা অল ইন্ডিয়া দল, যদি ছোট করে বলি, একটু অসম্মান করে যদি অল ইন্ডিয়াই বা বলি, এই এআই দলটার ফ্ল্যাগ পরে লুটোপুটি খাচ্ছে কাদাতে। কোথায়? ত্রিপুরাতে। অল ইন্ডিয়া দল, এই নাকি উনি বিশ্বজয় করবেন বলছেন, চারিদিকে চষে বেড়াবেন বলছেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা পার্টি অফিস ভেঙে দিয়েছেন। কেউ দেখেনি, কোনো পার্টি অফিস ভাঙেনি। একটা ফ্ল্যাগ কাদার মধ্যে পড়েছিল, লোক নেই। সে ফ্ল্যাগ কাদা থেকে তোলার জন্য কে গেছে? আরে দাঁড়ান না, জানি গায়ে লাগছে, কিভাবে ভোট হয়েছে দেখা গেছে, উনি বলেনি। হ্যাঁ, ফ্ল্যাগ কাদা থেকে তোলার জন্য এই রাজ্যের জেনারেল সেক্রেটারি যাচ্ছে, অবস্থা ভাবুন। তাও আর গিয়ে কি এয়ারপোর্ট থেকে নামছে, আমাদেরকে হিলিয়ে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো অটোওয়ালা, ট্যাক্সিওয়ালা, গাড়িওয়ালা কেউ গাড়ি ভাড়া দিচ্ছে না, বলছে এই তো চোর কাটা চলে এসছে তৃণমূল পার্টি অফিস থেকে। এই হচ্ছে অবস্থা। আমি তো হিলে গেছিলাম সেদিনও, এই তো কয়েকদিন আগে কথা, পুরো হিলিয়ে দিয়েছে। বিহার জেনারেল ইলেকশনে জানেন 90% ভোট পেয়েছে আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেস, যেখানে দাঁড়িয়েছে সেখানেই জিতেছে। অসাধারণ স্ট্রাইক রেট, এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না। আসলে আজকে বেশ হিলিয়ে দিয়েও কয়েকটা কথা বলতে হয়। এই হিলিয়ে দিয়েছে কেন বলুন তো? কারণ হিজাব পরে তো ঠাকুর বাড়িতে যাওয়া সম্ভব হয়নি না। হিজাব পরে যদি যাওয়া যেত তাহলে উনি নিশ্চয়ই যেতেন, কারণ উনি তো বিখ্যাত হিজাব পরে দুর্গাপুজো উদ্বোধন করেন। উনি নিশ্চয়ই এটা করেছেন, খুব ভালো করেছেন। আমি হিন্দু সমাজকে প্রশ্ন করব যে জগন্নাথ কালচারাল সেন্টারের নামে ধাম জুড়ে আমাদের হিন্দুদের যে 4টে ধাম, ওই 4টে ধামকে তো খুব সুন্দর করে উনি সম্মানটা বাড়িয়েছেন, তাই উনি আমাদের হিলিয়েই দিয়েছেন। সরস্বতী পুজো আটকে দিয়েছেন, এত সুন্দর হিলিয়ে দিয়েছেন। ভাবুন তো, বাঙালি সমাজ হিন্দু সমাজকে হিলিয়ে দিয়েছেন। মা কালীর একটা মূর্তিকে ডেজারেক্ট করে নষ্ট করে সেটাকে প্রিজন ভ্যানে তুলেছেন, আমাদেরকে হিলিয়ে দিয়েছেন। আর মা দুর্গার ভাষণ তো আমরা ভুলেই যাব, কত বছর হয়ে গেছে বলুন তো। ভাষা নাটকে অন্যরকম কি সব বেরিয়েছিল। আমি বলছি একজন ভদ্রমহিলা, উনি কিন্তু দিল্লি দখল করবেন বলেছেন, আমি বলছি আপনি লিস্ট বানান, একজন ভদ্রমহিলা দখল হতে চলেছে। দিল্লি আমি বলছি একজন ভদ্রমহিলা, এমন একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দলের নেত্রী, যারা হিন্দি এই দিল্লিতে গিয়ে কি করেছিল মনে আছে তো? কি করেছিল বলুন তো? একজন এমপির পকেট থেকে পকেট মারি করে তার মোবাইল চুরি করে ফেলছে। মানে তৃণমূলের পকেট মারছে, তারা পকেট মার জালি বাটপার দল, পুরো মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে বিজেপি। জালি বাটপার আবার বলছি, আমি ঝন্টু বাবুর কাছে কথা মিথ্যাচার, যেখানে খুশি যাও ভাই, সব জায়গায় তোমরা প্রত্যেক আমি প্রত্যেকের কাছে আবার যাবো, ঝন্টু বাবু বলেনি বাইটগুলো, তারপরেই আমি নেব। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য আমার শোনাতে হবে। নিয়ে দ্বিতীয় অগ্নিবার নেওয়ার আগে আমি ঝন্টু বাবুর কাছে প্রশ্ন করতে চাই দ্রুত। ঝন্টু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠাকুরবাড়ি গেলেন না, কিন্তু ঠাকুরবাড়ির খুব কাছাকাছি দাঁড়িয়ে মতুয়াদের উন্নয়ন সম্পর্কে লবডঙ্কা বললেন, কিছু বললেন না। তিনি বললেন আমি আহত বাঘ না বললেও তিনি বললেন আহত বাঘ কিন্তু খুব ভয়ঙ্কর। কে আহত করেছে, কাকে আহত করেছে, বাঘটা কে, আর তারপরেই বা কি কনসিকুয়েন্স হতে চলেছে? এটা কি হুমকি, থ্রেট সরাসরি মতুয়াদের নাকি সবাইকে? বলুন। দেখো, হরি ধ্যান হরি জ্ঞান হরি নাম সার, প্রেমেতে মাতোয়ারা মতুয়া নাম যার। এই যে মাতোয়ারা হরি নামে যারা থাকেন,
অবিভক্ত বাংলার সুবে বাংলার ভারতবর্ষের সব চালিকা শক্তি, তার সর্বোচ্চ বড় কৃষক সম্প্রদায় যারা দেশভাগের সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, কাতারে কাতারে এসে তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উদ্বাস্তু জীবনযাপন করেছে। তাদের আমি যখন গতকাল শুনছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন ওই প্রান্তিক মানুষগুলোর কাছে, তাদের অভিভাবিকা যাবেন, তারা হয়তো অনেকেই ভোট দেয়নি, কিন্তু অভিভাবিকা হিসাবে তো সবার মুখ্যমন্ত্রী তিনি। আমি ভেবেছিলাম হয়তো ভোটের আগে কিছু উন্নয়নমূলক কাজের খতিয়ান নিয়ে যাবেন এবং কিছু নতুন কিছু প্রজেক্টের নাম উনি উদ্বোধন করবেন এবং সাথে পলিটিক্যাল কিছু কথাও বলবেন, যেটা বলেন উনি ভয় দেখান সিএ, নাগরিকত্ব চলে যাবে, হ্যানত্যান হ্যানত্যান। কিন্তু উনি কি করলেন, ওখান থেকে পুরো মানে কি কথা বললেন, উনি পলিটিক্যাল কথা বললেন, প্রশাসনিক কথা বললেন, আমি বুঝতে পারলাম না। তিনি হিলিয়ে দেবেন, এটা করবেন, ওটা করবেন, মানে বিধ্বংসী কিছু কথাবার্তা, মানে বোঝা গেল বেশ চাপে আছেন। মানে একটা মনস্তাত্ত্বিক তো দেখো, মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করাই ছাত্রদের, আপনার কথা সে ঠিক আছে, ও হিলে গেছে তো ওরও তো হিলে যাওয়ারই কথা, আমি তো নিজে হিলে গেছি। এবার একটা চাপে আছেন। দ্বিতীয়, মতুয়াদের আমি আবারও বলছি 40টা বিধানসভা, 60টা লোকসভা, যার সিংহভাগটাই তৃণমূল নেত্রী 19 সাল থেকে পায় না, মতুয়াদের মনে স্থান করতে পারেনি। কারণ হরিনামে মাতোয়া যারা থাকেন, মুখ্যমন্ত্রীর মিথ্যে কথায় তারা মাতোয়ারা হয়নি। এই ফলে এই মতুয়ারা কিন্তু বোঝেন তাদের স্থায়িত্ব, নাগরিকত্ব থেকে শুরু করে তাদের জীবন যন্ত্রণা ফেলে আসা বাংলাদেশের যে একটা বড় সুবর্ণ দিন তারা হারিয়েছেন। আজকে তারা উদ্বাস্তু নামধারী, তাদেরকে যৎসামান্য যেটুকু সম্মান স্বাধীনতার পরে দিয়েছে বর্তমানে ভারত সরকারে যারা আসীন তারা, তাই ওরাকান্দি তাদের তীর্থস্থান বাংলাদেশে ফেলে আসা, সেখানেও প্রধানমন্ত্রী ছুটে গেছেন, তাদের যোগ্য সম্মান দিয়েছেন, আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীও তার রাজ্যের এত বড় নাগরিক, এত অসহায় মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আসা, বললাম তো 60টা লোকসভা, 40টা শুধু বিধানসভা নয়, মতুয়ারা 102টা বিধানসভায় প্রভাবিত করে রেখেছে ভোটে। 7টা লোকসভা, 41টা বিধানসভা। ডিরেক্ট প্রভাব হচ্ছে 7টা লোকসভায় 40 থেকে 42টা বিধানসভা, তার মধ্যে নদিয়া, রানাঘাটে তো 14টা বিধানসভার মধ্যে 12টাতেই তৃণমূল দাঁত ফটাতে পারেনি, দুটো বিধানসভায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার পর তো পরিবর্তন নিশ্চয়ই হবে, প্রচুর ভোট এদিকে আসবে, অনেক মতুয়া নিশ্চয়ই খুব খুশি হয়ে ভোট দেবেন, তাই না? রাজ্যের মুখ্যমন্ত্রী উনি শুধু দলনেত্রী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন পলিটিক্যাল কোনো পার্টে পলিটিক্যাল কথা বলতে যান, তার সাথে নিয়ে প্রশাসনিক কিছু প্রতিশ্রুতিও দেন, তার ইতিহাস আছে। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের সময় ছুটে বেড়াবেন, বিভিন্ন প্রতিশ্রুতি দেবেন, শিলান্যাসের প্রতিশ্রুতি দেবেন, কিন্তু এবার উনি কি করলেন, এক্স্যাক্টলি তিনি প্যানিক তৈরি করলেন, ভারতের বিভিন্ন প্রান্ত হিলিয়ে দেবেন, কি বিশেষে দিলেন মতুয়ারা, যে কারণে কাতারে কাতারে এখান থেকে আজকে আপনি যে বক্তব্যগুলোর কথা বলছেন, আমি নিজেও এই রাজ্যের মানুষ হিসেবে, আমার অভিভাবিকা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি যখন আমার কেন্দ্রে, আমার কাছাকাছি কোথাও এসে সভা করবেন, আমরা সবাই এক্সপেক্ট করব তিনি আমার উন্নয়নের কথা বলবেন, আমার জন্য কি করতে চলেছেন আমার এই এলাকায় সেই কথাগুলো বলবেন। কিন্তু তিনি যদি এখানে এসে বলেন হিলা ডালেঙ্গে, হিলিয়ে দেবো, নাড়িয়ে দেবো, এগুলো তো শুনতে ভালো লাগে না। আমার তো প্রয়োজন নেই তিনি কোথায় হিলিয়ে দেবেন সেটা শোনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বারংবার উস্কানি দিলেন, মিথ্যাচার করলেন বেশ কয়েকবার, কিন্তু সেই সমস্ত কিছু শোনাতে গেলে অনেক সময় লাগবে। 4টে বাছা বক্তব্য শোনাবো, তারপরে আজকে দ্বিতীয় অগ্নিবাদ, দ্বিতীয় প্রশ্ন দেখুন। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুড়সুড়ি দিচ্ছ তুমি হামাগুড়ি, কি না তো কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে, আর ক্যাঁ করে চিৎকার করছো। এতদিন কি করছিলে? 2016তেও ক্যাঁ বলেছো, 2021এও ক্যাঁ বলেছো,
2024-এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে কি ভাবছো নিজেদের? কেউ কেটা হয়ে গেছো, চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। না, আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, শোনার চেষ্টা করলাম, ওনার বক্তব্য রিপ্লে করলাম যে মতুয়াদের নিয়ে উনি ভালো কি বললেন, কি ঘোষণা করলেন, কি উন্নয়নের কথা বললেন। উন্নয়ন ঘোষণা, কোনো ভালো কিছু বলা, তাদের জন্য প্রজেক্ট ঘোষণা করা, তাদের কোনো প্রকল্পের আওতায় আনা, জিরো, শূন্য। অসীমবাবু অনেকবার শুনেও খুঁজে পেলাম না, বরঞ্চ পেলাম যে কার্ড বানিয়ে দিচ্ছে, পয়সা নিচ্ছে, হিলিয়ে দেব, নাড়িয়ে দেব, দিল্লি যাব, দিল্লি দখল করে নেব, আমি আহত বাঘ, আমাকে ভয়ঙ্কর হয়ে উঠবো, হিংস্র হয়ে যাব। অসীমবাবু, আপনাদের নিয়ে কি, মানে মতুয়াদের নিয়ে উন্নয়ন তো শূন্য, উল্টে হুমকি ধমকি চমকি মিথ্যাচার, কি লাভটা হলো? আমার মনে হচ্ছে ওনার ব্রেনের চিকিৎসা করা উচিত, উনি কিন্তু স্বাভাবিক নেই। এই কথাগুলো কমেন্ট নয় অসীম বাবু, আপনি রাজনৈতিক কমেন্ট করুন, বলুন স্যার। দেখুন, এইভাবে কেউ বলতে পারে না। উনি যদি মতুয়াদের কিছু করতে চান তাহলে সেগুলো ঘোষণা করা উচিত ছিল যে আমি মতুয়াদের জন্য এটা করতে চাই। উনি একটা কথা বলেছেন, আমি শুনলাম যে আমি থাকতে এদেশ থেকে যেতে হবে না, উনি এদেশে রাখারও কেউ না আর তার আবারও কেউ না। এই যে কথাগুলো উনি জেনে শুনে মিথ্যা কথা বলেন, কারণ নাগরিকত্ব আইনটা ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার, এটা তারাই 2024 পর্যন্ত এদের রেখে দিয়েছে যারা এসেছে। উনি যা যা বলেছেন মিথ্যা বলেছেন এবং কিছু উস্কানিমূলক কথা বলেছেন। এবং উনি, আপনি তো বলছেন ব্যক্তিগত কথা বলবেন না, উনি যদি মস্তানি কথা বলেন একজন অসীমবাবু, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে, একটু সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন ফিরছিলেন একটা ব্রেকিং নিউজ আসছে, যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। ব্রেকিং নিউজ উঠে আসছে, যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। বিগ ব্রেকিং, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। মেডিকেলের মর্গ থেকে চোখ চুরির অভিযোগ এবং সেই নিয়ে বিক্ষোভ চলছিল এবং তারপর মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরেও গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বারাসত মেডিকেলের মর্গ থেকে মৃতদেহের চোখ থেকে, মানে চোখ খুলে নিয়ে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন যারা প্রতিবাদ দেখাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়, আজকে তারা বিক্ষোভ দেখান। বিগ ব্রেকিং এই মুহূর্তে, যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটা পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারাতে কপালে আঘাত পেয়েছে, বডি ডেলিভারি যখন দিচ্ছে সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষমাতা দিয়ে রেখে দিয়েছে। এবার তুষমাতা অটোমেটিক খুলে দিয়েছে। আজকে কোনো সিস্টেম নেই এসি কালকে গতকাল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারাতে কপালে আঘাত পেয়েছে, বডি ডেলিভারি যখন দিচ্ছে সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষমাতা দিয়ে রেখে দিয়েছে। এবার তুষমাতা অটোমেটিক খুলে দিয়েছে। আজকে যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ, মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ। বারাসত মেডিকেলের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ, মমতার গাড়ি থামিয়ে বিক্ষোভ রোগীর আত্মীয়দের।
আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে, আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে তাদের শাস্তির উপর দেখো, এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি। আশ্বাস দিচ্ছেন শুনতে পাচ্ছি, কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে দেওয়া হয়। যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। বারাসত মেডিকেলের মর্গ থেকে চোখ চুরির অভিযোগ। মমতার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ থেকে কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাটা করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পাওয়া তারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। আমরা গিয়েছিলাম, সুপারের ঘরে কেউ নেই, গিয়ে দেখি। তাহলে কাকে জানাবেন হাসপাতালে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্ণা সভায় বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা 4 জন ছিলাম। তো 2 দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারা বলাবলি। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? না 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 না, কোনো কথা হয়নি। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে, আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে তাদের শাস্তির উপর দেখো, এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি। ঠিক আছে, বেশ, সুব্রত ঠাকুরের কাছে যাবো। বিজেপি বিধায়ক সুব্রত বাবু, একটু আগে দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগেই ঘটনা হয়েছে, বললেন দিল্লি দখল করে নেব। ফেরার পথে মৃতদেহের চোখ চুরি হয়ে গেল এ রাজ্যেরই এক হাসপাতালে। মুখ্যমন্ত্রী বলছেন ক্ষতিপূরণ দিয়ে দেবো, চাকরি দিয়ে দেবো, ক্ষতিপূরণ দিয়ে দেবো, মৃত মারা গেলে তো আর ফিরে আসে না। এই হচ্ছে রাজ্যের মেডিকেল কলেজের, বড় একটি মেডিকেল কলেজের পরিস্থিতি। চোখ উপড়ে নিয়ে চুরি হয়ে চলে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী দিল্লি দখলের কথা বলছেন। দেখুন, আমরা কেন পুরো ভারতবর্ষ এবং পুরো বিশ্ব জানে যে আরজি করে কি হয়েছিল, কি বিচার হয়েছে। একজন ডাক্তার যিনি, তার সাথে এরকম জঘন্য রেপ এবং মার্ডার, ভাষা প্রকাশ করা যায় না। এগুলো ছোট জিনিস মুখ্যমন্ত্রীর কাছে, কারণ ছোট জিনিস, কারণ ওনার কাছে তো ক্ষমতা রয়েছে, উনি চাকরি দিয়ে দেবে, উনি ক্ষতিপূরণ দিয়ে দেবে। উনি রেপ হলে পরে রেট ঠিক করেন, এত বয়স হলে পরে, এই বয়সে রেপ হলে পরে এত টাকা, উনি নিজেই বলেন। ওনার সেই আপনার পার্ক স্ট্রিটের
যে রেপ কাণ্ড, উনি বলেছেন যে উনি বলেছিলেন খদ্দেরের সাথে কোনো দর কষাকষির একটা ব্যাপার হয়েছে। আজকে হাঁসখালিতে নাবালিকা মেয়ের যে ধর্ষণটা, সেখানে উনি বললেন কি ওদের মধ্যে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, কেউ ছিল অন্তঃসত্ত্বা। এই যে উনি সব জানতা পণ্ডিত, উনি সবকিছু জানেন, উনি সবকিছু করে দেবেন, উনি ভারতবর্ষ দখল করে নেবেন, উনি 29-এ বিজেপিকে হাঁটিয়ে দেবেন। তো ম্যাটারটা হচ্ছে যে ওনার সময় ঘনিয়ে এসছে, আর মাত্র কটা মাস। বাংলার মানুষ উদ্বাস্তু, মতুয়ারা রেডি হয়ে রয়েছে ওনাকে সঠিক পথ দেখানোর জন্য, শুধু সময়ের অপেক্ষা। ইন্দ্রজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গোটা বাংলাকে হাতের মুঠোয় রাখি। আজকে বলেছেন সভা থেকে ফেরত আসার সময় বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে দেওয়া হলো। অভিযোগ কি, মৃতদেহের চোখ উপড়ে নেওয়া হয়েছে রাজ্যের মেডিকেল কলেজে, সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেল কলেজ, আরজি করের সময় যাওয়া হয়েছিল। এখনো পরিস্থিতি এক। লজ্জাজনক একটি উদাহরণ, মুখ্যমন্ত্রী বলছেন ক্ষতিপূরণ দিয়ে দেবো, চাপ খাবেন না। এই অদ্ভুত ঘটনা, এই অদ্ভুত প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী দিল্লি দখলের স্বপ্ন দেখছেন। 30 সেকেন্ড। না, প্রথমত বলছি এটা কোনো বিক্ষোভ নয়। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে এসেছে, মুখ্যমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেই দাঁড়িয়ে কথা বলছেন, অন্য জায়গাকার মুখ্যমন্ত্রী হলে কথা বলতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে কথা বলছেন এবং নিজে মাইক তুলে নিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। কেউ যদি কোনো বিক্ষোভ দেখাতো নিজে মাইক তুলতো না। আপনারা আগে সত্য নিউজ পরিবেশন করুন। 2 নম্বর হচ্ছে এই যে অসীমবাবু নিজে বলছেন না এতগুলো বড় বড় কথা, অসীমবাবু তো নিজেই বিজেপির মধ্যে বিক্ষুব্ধ। কিছুদিন আগে অসীমবাবু নিজে তার নিজের দলের বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছিলেন। আমি জানি না অসীমবাবু এখন কি বলবেন। এইমসের যথাযথ নিয়োগ ঠিকঠাক মতো হয়নি, অম্বিকা রায়ের বিরুদ্ধে আঙুল দিয়েছেন, তিনি তো এখন চুপচাপ। আর এই যে আপনাদের সাংসদ সাহেব বলছেন যে এরপর এক কথা, বিভিন্ন জায়গায় হাঁসখালি তুলছে, আরে হাতরাস আছে, উন্নাও আছে, এইগুলো যে দলের এমপি তিনি এইসব কথা বলেন, লজ্জা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের কথা অন্য রাজ্যে চলে যাবেন না বাইপাস করে, বারবার বাইপাস করবেন না। পশ্চিমবঙ্গে নিয়ে কথা বলুন। সুব্রত বাবু, আর কেন সারা ভারতবর্ষের আপনি নাগরিক নন? অবশ্যই সুব্রত বাবু, আমার কথা হচ্ছে, আমি আসছি আপনার কাছে। সুব্রত বাবু 30 সেকেন্ড আমি উত্তর চাই একটা ছোট্ট করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিয়ে আত্মীয়রা এবং স্থানীয়রা ঘিরে ধরে বলছেন চিৎকার করে করে যে এই ঘটনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের বলছেন যে আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো। সবকিছু, মৃতদেহের চোখ উপড়ে নিয়ে নিল, একজন পরিজন, একজন কারুর প্রিয়জন, তার চোখ উপড়ে নিল, ক্ষতিপূরণ দিলে হয়ে যায়। এই রাজ্যের অবস্থার উনি বলছেন দিল্লি দখল করবেন। 30 সেকেন্ড প্রত্যেকের কাছে যাবো। 30 সেকেন্ড। দেখুন একটা কথা বলি, রেপ হলে পরে উনি বলেন ছোট একটা ম্যাটার, না হলে পরে প্রেগনেন্ট ছিল, না হলে পরে সম্পর্ক ছিল, না হলে পরে কাস্টমারের সাথে এই সম্পর্ক। উনি সবসময় কিছু না কিছু থিওরি খাড়া করেন। উনি ভাবেন যে উনি হচ্ছে হিটলার, উনি হচ্ছে মুসলিনি, উনি যা বলবেন স্টালিন, উনি যা বলবেন সেটাই হবে, বাকি সব ম্যানেজ করে নেব। না হলে পরে পুলিশ দিয়ে ম্যানেজ করবো, পয়সা দিয়ে ম্যানেজ করবো, নাহলে থ্রেট করে ম্যানেজ করবো, বেশি বাড়াবাড়ি হলে মেরে ফেলবো। এই টাইপের যে মেন্টালিটি, যে ডিক্টেটরশিপ কতদিন থাকবে? 15 বছর হয়ে গেছে, বাংলার মানুষ দেখেছে। বেশ, অসীম বাবু, বেশ সুব্রত বাবু সঙ্গে থাকুন। অসীম বাবু 30 সেকেন্ড। আমি জানতে চাইছি, মতুয়াগড় থেকে ফেরার সময় বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ক্ষতিপূরণ দিয়ে দেবো, মৃতদেহের চোখ পর্যন্ত উপরে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে রাজ্যে লোকে। কোন সা দিল্লি দখল হবে? 30 সেকেন্ড। দেখুন, এ তো একটু চোখ তুলে নিয়েছে। আমরা যেটা জানি যে আরজি করে পুরো দেহটাই চলে গেল হাঁসখালিতে, পুরো দেহটাই পুড়িয়ে ফেললো, বকটুইতে ঘরের মধ্যে পুড়িয়ে ফেললো। যেখানে যা ঘটনা ঘটেছে, কোনোটার কি মাননীয় মুখ্যমন্ত্রী যা দুর্নীতি হয়েছে, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, যা হয়েছে, যারা করেছে তাদের বীরের সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সাহস পেয়েছে বলেই সময় কম। অসীম বাবু 30 সেকেন্ড অব্র, বেশ সময় কম আছে। 30 সেকেন্ড অব্র। প্রথমত তৃণমূল প্রতিনিধি একটা জিনিস বললো, অন্য কোনো রাজ্যে এরকম হলে মুখ্যমন্ত্রী নাকি নেমে মাইকে কথা বলতেন। আরে ভাই, অন্য কোনো রাজ্যে এই ধরনের মৃতদেহ থেকে চোখ চুরি হয় না, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা থামুন তো, আচ্ছা বেশ, নিজের সময় বলেছেন, থামুন তো। আসলে আমরা এই রাজ্যে দেখুন বালি, কয়লা, চাকরি চুরি, এগুলো তো দেখে দেখে একদম অভ্যস্ত হয়ে গেছি। এবার কিন্তু আমরা জানতাম মরণোত্তর চক্ষু দান, এবার সেটারও প্রয়োজন নেই। আপনি চক্ষু দান করবেন না তো কি আছে, আপনার বডি যখন মরে যাবে চোখ উপড়ে নেবে, উপড়ে নিয়ে বেঁচে দেবে। এই মডেলে চলে গেছি আমরা, তো মহান ব্যাপার। আর আরেকটা আহত বাঘ নিয়ে অনেক যেহেতু আলোচনা হলো, আমি একদম শেষে বলি, দেখুন আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রী বাঘ, ভাল্লুক, আরশোলা,
বিড়াল না ইঁদুর এটা বলার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি যে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে ওনাকে এভাবে নাকি মার খেতে হয়েছিল যে ওনার ব্রেনের অপারেশন হয়েছিল। ওনার ব্রেনের অপারেশনটা যে ভালোভাবে হয়নি এটা বলে পার্সোনাল কমেন্ট না, ঝন্টু বাবু 30 সেকেন্ড। না আমি ওটা দেখে ভাবছিলাম যে রাজ্যে তো 43টা দপ্তর আছে ক্যাবিনেটের, 43টা দপ্তরই হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিভিন্নবার বিভিন্ন কেসে প্রমাণিত যে 43টা দপ্তরের দুর্নীতি প্রমাণিত। এটা আমার কথা নয়, মানে সব কিছু চুরি হয়েছে, থানাও চুরি আমরা দেখেছি তোমার চ্যানেলে বসেই বা অন্য চ্যানেলে। এবার দেখছি মৃত শরীর থেকে চোখ অঙ্গও চুরি হচ্ছে, এটা ভয়ানক। কিন্তু দ্বিতীয়, মুখ্যমন্ত্রী আজকে যে জায়গায় গিয়ে রাজধর্ম পালন করতে পারতেন, যেই মতুয়াদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বাংলায় নবজাগরণে ছিল 10,000 স্কুল খুলে, সেখানে মতুয়াদের মধ্যে উন্নয়নের জোয়ারের বার্তা না দিয়ে তিনি কি দিলেন আমি জানি না। আমার এখানে শেষ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী দিল্লি দখলের কথা বলে ফেরার সময়, সব হিলিয়ে দেওয়ার কথা বলে ফেরার সময়, গোটা ভারত হিলিয়ে দেওয়ার কথা বলে ফেরার সময় তার গাড়ি আটকে বিক্ষোভ হলো। কেন? কারণ এ রাজ্যের একটি মেডিকেল কলেজ থেকে, মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি করে নিয়ে জনৈক ব্যক্তিরা পালিয়ে গিয়েছেন চোখের ওপর পাতা চাপা দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের রাজ্যটা ঠিক করুন, তারপর নয় দিল্লি দখলের ভাবনা পরে ভাববেন। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, নতুন নির্দেশিকা দিয়েছে কমিশন। এসআইআর চলার সময় নতুন নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। 6, 7, 8 নম্বর ফর্ম ফিল আপ নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং এই নির্দেশিকা কি বলা হয়েছে স্পষ্ট করে কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আধার কার্ড বাধ্যতামূলক থাকতে হবে 6, 7, 8 এবং 9 নম্বর ফর্ম ফিল আপ করার সময়। 6, 7 এবং 8, 6 হচ্ছে নতুন ভোটার কার্ড, 8 হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ বা নম্বর চেঞ্জ। 6, 7, 8 এই সমস্ত ফর্ম ফিল আপ করার সময়, মোবাইল নাম্বার কানেকশন ইত্যাদি করার সময় আধার কার্ড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।